স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সানজুয়েল। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করতে চাই তার মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যখন বলছিলেন যে আদালতের সংস্কারের বিষয়ে, বিচার বিভাগের সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন এবং এটি নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই কিছু রিয়াকশন জানিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। একই সাথে ইসরায়েলের লেবাননে হামলা এবং বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আমরা চেষ্টা করব কিছুটা সময় নেওয়ার। প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনাকে প্রশ্ন করার আগে আমরা একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখে আসতে চাই। অর্থাৎ বাইডেন যে প্রস্তাবটি দিয়েছেন এর প্রেক্ষিতে কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প, মাইক জনসন তারা কি বলছেন সেটি একটু দেখে আসবো, তারপর আলোচনা করব। Kamala Harris says that she is backing President Biden's plan to reform the Supreme Court. House Speaker Mike Johnson posting on X, quote, "This dangerous gambit of the Biden-Harris administration is dead." How are you going to get this done? How are you going to get this done? That's not everything I've ever touched, Jessica. If I'm president, it doesn't happen. We keep it the way it is. And it's been working very well for a long period of time. প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে শেষ পর্যন্ত জো বাইডেনের এই প্রস্তাব টিকবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত জো বাইডেনের যে প্রস্তাব সেটা তার সময়কালে অবশ্যই টিকবে না, কিন্তু আমি এটাকে খুবই সময় উপযোগী একটা প্রস্তাব বলে মনে করি। তিনি যে তিনটি প্রস্তাব দিয়েছেন, তিনটির ব্যাপারে আমি খুব সংক্ষিপ্ত ভাবে একটু আলোকপাত করতে চাই। প্রথমত টার্ম লিমিট 18 বছর। আপনারা জানেন জো বাইডেন বয়সজনিত কারণে প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে সরে আসতে হয়েছে, ব্যাপক সমালোচনার মুখে যে তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। এমনকি যে ডোনাল্ড ট্রাম্পের বয়স নিয়ে কিন্তু আজকাল কথা হচ্ছে। একটা বয়সের পরে মানুষের যে ধীশক্তি, মানুষের যে স্মৃতিশক্তি, ডিসিশন মেকিং ক্ষমতা, এগুলি আস্তে আস্তে কমে যায়। এটা যদি একজন প্রেসিডেন্টের বেলায় সত্য হয় তাহলে একজন জাস্টিসের বেলায় একইভাবে প্রযোজ্য হবে। একজন জাস্টিস 90 বছর, এই দেশের মানুষ অনেক সময় 100 বছর বেঁচে থাকে। এখন 90-100 বছর বেঁচে থাকলে একটা মানুষের জাজমেন্ট আগের মতো থাকবে? সেটা তো থাকবে না। সুতরাং সময়ের সাথে মিল রেখে আমি মনে করি এটাকে 18 বছর টার্ম লিমিট অবশ্যই আমি সাপোর্ট করি। আমি মনে করি খুবই সুন্দর একটা আইডিয়া। দ্বিতীয়ত তিনি বলেছেন যে এথিক্স কমিটির যে রিপোর্ট, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যারা জাস্টিস তাদের জন্য একটা যে সুনির্দিষ্ট এথিক্স থাকা দরকার, আর কি সুনির্দিষ্ট জীবন আচরণ, নিয়ম আচরণ থাকা দরকার। সেটা তো আপনি আমি সবাই জানি। আমাদের জীবনে যদি এথিক্স থাকে তাহলে সবচেয়ে যে উচ্চতর আদালত এই দেশের, তাদের যে জাস্টিস তাদেরও এরকম কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এবং এটা না থাকার কারণে যে কিছু সমস্যা হয়েছে এটা আমরা দেখেছি। ক্লারেন্স থমাস এখানের যে জাস্টিস একজন, তার তিনি ঘুষ নেওয়ার যে বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এসছে, সেগুলো তো আমরা দেখলাম। এটা আমি মনে করি যে তারা সবচেয়ে হচ্ছে উচ্চতর আদালত, তারা তো সবচেয়ে বেশি নীতিবান হওয়া দরকার, তারা তো সবচেয়ে বেশি নিয়ম কানুন এথিক্স মেনে চলা দরকার। সুতরাং দ্বিতীয় প্রস্তাবটা আমি সর্বাঙ্গীভাবে সাপোর্ট করি। আর 3 নম্বর প্রস্তাবটা ছিল হচ্ছে যে আপনি কোন কথাটা বলেছিলেন? যে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায় মুক্তি দেওয়ার যে ইমিউনিটি দেওয়ার যে বিষয়টি, সেটি সংশোধন সংবিধান করার কথা বলছেন। অ্যাবসলিউটলি। দেখুন, ইদানিংকালে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন তার যে ইমিউনিটি সেটা প্রসারিত করা হয়েছে। আর সেইটা জো বাইডেন যদি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্ট হতেন তাহলে তিনি তো সেই বাড়তি সুযোগটা নিজের ফেভারে কাজে লাগাতে পারতেন। তিনি এখনো প্রেসিডেন্ট, তিনিও এই জাতীয় বাড়তি সুযোগ নিতে পারতেন। কিন্তু তিনি যেহেতু নীতিবান একজন ব্যক্তি, এই জন্য তিনি বলতেন যে বাড়তি সুযোগ দেওয়া হয়েছে এটা আইনের লঙ্ঘন, এটা কোনোভাবেই সঠিক না, এবং এই জন্য তিনি এটা থেকে পিছিয়ে আসতে চাচ্ছেন। তাহলে 3টা প্রস্তাবই দেখা যাচ্ছে জো বাইডেন একজন প্রকৃত দেশপ্রেমিকের মতো কাজ করেছে, সময় উপযোগী কিছু প্রস্তাব দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প যে 3টা প্রস্তাবকে নাকচ করে দিচ্ছে, অথবা যে জনসন, স্পিকার জনসন নাকচ করে দিয়েছে, তাতে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। তাদের ভিতরে অনেক ধরনের দুরভিসন্ধি রয়েছে এই জিনিসগুলোকে তাদের ফেভারে কাজে লাগানোর জন্য। সুতরাং দুটো যে শিবির, ডেমোক্রেটিক শিবির এবং রিপাবলিকান শিবির, রাজনৈতিক শিবিরের কথা বলছি, তাদের দুইজনের মধ্যে যে কন্ট্রাস্ট, এটা আকাশ পাতাল। এটা আমরা সহ আমাদের যারা দর্শক আশা করি সবাই জিনিসটা বুঝতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে জানতে চাই, সেটি হলো
বাইডেন একটা প্রস্তাব দিয়েছেন, সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের রিয়াকশন দেওয়া, মাইক জনসন একদম কংগ্রেস আসতে সেটি বাতিল করে দেবেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি প্রেসিডেন্ট হলে সেটি বাতিল করে দেবেন, এটি ভালো মন্দ বিবেচনার কোনো সুযোগই নেই। এটার পিছনে কি অনেকেই বলছেন যেহেতু আদালত থেকে সুবিধাটা তারাই বেশি পেয়েছেন তাই তারা চান এই সুবিধাটা বহাল থাকুক, আপনার কাছেও কি তাই মনে হয়? প্রফেসর খালেকুজ্জামান খুব সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে আপনার এই তিনটা প্রস্তাবের কথা বলেছেন, আর আমি ওনার সাথে একমত। এখন নেগোসিয়েশন হতে পারে, 18 বছর না হয়ে 20 হলো কি 25 হলো, সেগুলো হতে পারে, কিন্তু যেটা রিপাবলিকানরা করছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প এবং মাইক জনসন, তারা কোনো নেগোসিয়েশনের মধ্যে আসতে যাচ্ছেন না। তারা প্রথম থেকে বলছেন যে এই ধরনের কোনো প্রস্তাবই তারা একদমই তারা এটাকে বিবেচনায় আনবেন না। এবং আমার কাছে মনে হয় যেহেতু আপনার এই সুপ্রিম কোর্টের যতগুলো রায় আসছে সবগুলো আপনার রিপাবলিকানদেরকে সহায়তা করছে, ট্রাম্পকে সহায়তা করছে, সেই কারণেই তারা এটার একদমই বিপক্ষে। আর এখন সুপ্রিম কোর্টের আপনার কোনো ভারসাম্য নেই, এটা আপনার অনেক বেশি কনজারভেটিভ হয়ে গেছে, কাজে সেই কারণে রিপাবলিকানরা এখন সুপ্রিম কোর্টের পাওয়ার কোনোভাবেই যাতে মানে এই পাওয়ারটা এখন যে পরিমাণ পাওয়ার আছে সেটার থেকে পাওয়ার যাতে না কমে সেটার জন্যই তারা সচেষ্ট। ঠিক কতটা গুরুত্বপূর্ণ রানিং মেট নির্বাচন করা সেটি আপনাদের কাছ থেকে শুনবো, কারণ এর মধ্যে জেডি ভ্যান্সকে নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়ে গেছে। এতদিন ডেমোক্রেটরা করতো, এখন রিপাবলিকানদের অনেকেও কিন্তু বলছেন যে তাকে না করে যদি একজন অশ্বেতাঙ্গ কিংবা কোনো একজন নারীকে করতেন তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছুটা সুবিধা পেতেন। অন্যদিকে আমরা জানি যে কামালা হ্যারিস তিনি ন্যাশনাল কনভেনশনের বেশ আগেই অর্থাৎ 7ই আগস্টের মধ্যেই তিনি বলছেন তার রানিং মেটের নাম ঘোষণা করবেন। আমরা জেডি ভ্যান্সকে নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আপনাদের কাছে প্রশ্নগুলো নেব। J.D. Vance had a much different story at a private fundraiser last weekend. Kamala Harris does not have the same baggage as Joe Biden. Kamala Harris is a lot younger, and Kamala Harris is obviously not struggling in the same ways that Joe Biden did. I've seen is a chameleon, someone who is able to change their positions and their values. ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে আমরা যে ভিডিওটা দেখছিলাম সেটা হলো ফান্ড রাইজারদেরকে একেবারে ব্যক্তিগতভাবে তিনি কামালা হ্যারিসের প্রসঙ্গে বলছিলেন এবং একই সাথে তার একজন ক্লাসমেট, ইয়েলের ক্লাসমেট, যিনি বলছিলেন যে জেডি ভ্যান্স বলেছিলেন তিনি পুলিশকে ঘৃণা করেন। একেবারেই প্রাসঙ্গিক, কিন্তু তার সাথে একটু যোগ করব, সেটি হলো যে সাম্প্রতিক সময়ে তিনি নারীদেরকে নিয়ে যে বক্তব্য, বিশেষ করে সন্তানের বিষয়ে যে বক্তব্যটা দিয়েছেন, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন মাদার তেরেসা কিংবা পোপেরও তো সন্তান নেই, তাহলে কি তাদেরকেও তিনি এই ধরনের মন্তব্যগুলো করতে পারেন? আপনার কাছে কি মনে হয় জেডি ভ্যান্সের এইসব মন্তব্য নিয়ে? জেডি ভ্যান্সের কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি তার অনেক আপনার মানে দ্বিমুখী মন্তব্য। যেমন ট্রাম্পকে উনি প্রথম থেকে বলেছিলেন উনি নেভার ট্রাম্পার ছিলেন, তারপর উনি একদম ট্রাম্পের অনুগত হয়েছেন। কাজে এইসব দিক থেকে দেখতে গেলে একজন মানুষকে বিশ্বাসযোগ্য একটা ভাইস প্রেসিডেন্ট, একজন আস্থাবোধন ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য যে আমরা স্ট্যাচারটা দরকার সেটা আমরা জেডি ভ্যান্সের দেখি। 2 নম্বর কথা আমরা দেখছি যে খুব মানে এই যে খুব হাস্যকর উক্তি, যেটা এবং একদিক থেকে খুব হাস্যকর, যেখানে উনি মানে বলছেন যে ডেমোক্রেটিক পার্টি ইজ রান বাই চাইল্ডলেস ক্যাট লেডিজ, কিন্তু এটার সাথে শুধু যে হাস্যকর তা না, উনি বলছেন যে যাদের সন্তান নেই তাদের এই পলিটিক্সে তাদের স্টেক নেই, কাজে তাদের আপনার পুরোপুরি ভোটাধিকার থাকবে কিনা বা থাকা উচিত কিনা সেই সম্পর্কে উনি প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, অবশ্যই এর বিরুদ্ধে অনেক ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই পুরো ব্যাপারটাকে উনি খুব সহজেই সমাধান করতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি, উনি বরং এটাকে আরো জিয়ে রাখেন। তো আমার কাছে মনে হয় যেটা ট্রাম্প বাইডেন যখন ছিলেন দুজন টিকেটে, তখন আমরা দেখছিলাম যে অনেক ধরনের ট্রাম্পের বিপক্ষে যে বাইডেনের বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেখানে ট্রাম্প লাভবান হচ্ছেন, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, because people sneeze, because not everyone washes their hands, because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ট্রাম্পের কিন্তু একটা সিলিং আছে, যখন অনেক মানুষ ট্রাম্পের বিপুল পরিমাণে ভোটার আছে, কিন্তু সেই ভোটারেরও একটা সীমা আছে। ট্রাম্পকে আমরা কখনোই দেখি না 43-44% বেশি পেতে। কাজে এই ক্ষেত্রে একজন নতুন আমরা যখন দেখছি আরেকজন প্রার্থী এসছেন কামালা হ্যারিস, তার কিন্তু একটা অনেক সম্ভাবনা রয়ে গেছে
সেই আপনার খুব প্রেশাস 10% ভোট, যেটা ডেমোক্রেটরাও পায় না, রিপাবলিকানরাও পায় না, ইন্ডিপেন্ডেন্ট ভোট সেইটা পাওয়ার জন্য। এবং এইখানে আপনার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনটা কামালা হ্যারিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একে তো উনি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ছিলেন, কাজে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অনেক কিছু নিয়ে ক্রেডিট নেবেন, কিন্তু অনেক ক্রিটিসিজম আসবে। কিন্তু এইটা কিন্তু ওনার প্রথম নিজের ডিসিশন, এবং এইটা ওনার একটা সুযোগ যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নিজের যে কি পার্থক্য সেই জিনিসটা তুলে ধরা। কাজে এখানে উনি কাকে নিবেন সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি সিগন্যাল দিক যে উনি কোন পথে যাবেন, ওনার পলিসিগুলো কোন পথে যাবে, এটার জন্য এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেমন একজনের কথা, পেনসিলভেনিয়ার গভর্নর জর্জ শাপিরোর কথা আসছে, কিন্তু উনি ইসরায়েলের পক্ষে অনেক, আপনার শুধু ইসরায়েলের পক্ষে বলার জন্য না, উনি প্যালেস্টাইনের বিপক্ষে অনেক কথা বলেছেন। এখন যদি উনাকে নির্বাচন করা হয়, তাহলে যে প্রগ্রেসিভ ভোট, ইয়াং ভোট আপনার হারাচ্ছে, বাইডেন হারিয়েছিলেন, কামালা হ্যারিসের যেটা পুনরুদ্ধারের সুযোগ আছে সেই সুযোগটা অনেক কমে যাবে। কাজে এই সমস্ত নানা দিক বিবেচনা, এটা একটা মাত্র দিক, নানা দিক বিবেচনা করে উনি কাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর অনেক উৎসাহ, অনেক আপনার ফান্ড রেজিং এসছে। এখন এই মোমেন্টামটাকে ধরে রাখার জন্য ওনার এমন একটা প্রার্থীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা উচিত যাতে আরো আপনার আরো জি, আমি একই প্রসঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে জানবো, কামালা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করাটা কতটা গুরুত্বপূর্ণ, কিংবা এই ভাইস প্রেসিডেন্টটা আসলেই কি অনেক বড় প্রভাব ফেলে, নাকি যিনি মূল প্রার্থী তার জনপ্রিয়তা, তার দিকে তাকিয়ে এই ভোটাররা ভোট দেন? জি, ভাইস প্রেসিডেন্ট সবসময় মানুষ ভোট দেয় হচ্ছে নাম্বার 1 টিকেটের প্রথম উপরে কে আছে তাকে দেখে, এটা সত্য। কিন্তু আপনার যে লুইটেন্যান্ট, আপনি যাকে নিয়োগ করছেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে, এটা আপনার সহায়ক একটা বড় শক্তি। কারণ আপনি যদি কোনো কারণে দেশ চালাতে না পারেন, তাহলে তো দ্বিতীয় ব্যক্তিটি সেই জায়গায় যাতে আপনার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারে, এরকম উপযুক্ত একজন ব্যক্তিকে নিতে হয়। সেই জন্য ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আপনার দৃষ্টিভঙ্গিটাকে একটু স্পষ্ট করে দেয় যে আপনি আসলে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, আপনার কি এটা সহায়ক শক্তি নাকি আপনার বিপরীতমুখী শক্তি। সেই দিক থেকে যেটা জেডি ভ্যান্সের ব্যাপারে যেটা এসছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রকৃত অর্থে তার কমপ্লিমেন্টারি একজনকে তিনি নিয়েছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একজন ফটোকপিয়ার জেডি ভ্যান্স, মাগা একজন রিপাবলিকান, এবং তিনি কোনো নতুন কোনো শক্তি সেখানে যোগ করবে না। এই জন্যই সবাই তার প্রতি অনেকটাই বিরক্ত হচ্ছে, যেমন রিপাবলিকান দলের ভিতর। তবে কামালা হ্যারিস কাকে ভাইস প্রেসিডেন্ট করবেন সেটা সবচেয়ে বড় ডিসিশন হবে, কারণ একা ডিসিশনের সবচেয়ে বড় ডিসিশন হচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল পিক। এখানে 4-5 জনের নাম আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যে ডক্টর মেহনাজ একটু আগে বললেন শাপিরোর কথা। জর্জ শাপিরো তো আমাদের স্টেটেরই গভর্নর, এবং আপনাদের একটা গত অনুষ্ঠানে আমি বলেছি আমার দৃষ্টিকোণ থেকে জর্জ শাপিরোকে নেওয়া ঠিক হবে না। এই ব্যাপারে আর আমি এলাবোরেট না করি, অনেক কারণ ঠিক হবে না। খুব সংক্ষিপ্ত ভাবে বললে, তিনি একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, কমলা হ্যারিসও তাই, একই ব্যাকগ্রাউন্ড। কমলা হ্যারিস একজন মাইনরিটি, মানে একজন ব্ল্যাক সাউথ এশিয়ান ব্ল্যাক উইমেন, মানে মাইনরিটি থেকে আসছে। জর্জ শাপিরো একজন জু হিসাবে সে অর্থে মাইনরিটি, কারণ আল গোর যখন লিবারম্যানকে নিয়েছিলেন একজন জুইশ ক্যান্ডিডেট, সেখানে তিনি ভালো করেন। সেই দৃষ্টিকোণ থেকে জর্জ শাপিরো এখানে ঠিক হবে না। আর মুসলিমদের ভোটের কথা তো একটু আগে উল্লেখই করা হতো, জর্জ শাপিরোকে নিলে সেই ভোটগুলি টোটালি বাদ হয়ে যাবে, 1% আসার সম্ভাবনা থাকবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি কমলা হ্যারিসের উচিত হবে এমন একজনকে না যিনি সুইং স্টেটের কয়েকটা স্টেট উপর কিছুটা প্রভাব ফেলতে পারে, হয়তো মিশিগানের গভর্নর কিংবা অন্য কেউ হতে পারেন। এই সব বিকল্প আমেরিকান নির্বাচনটা 6টা স্টেটে নির্ধারণ করে, এবং 6% ভোটারের না, 6 and 6 একটা কথা আছে। 6টা হচ্ছে সুইং স্টেট, আর 6% যে ভোটার যারা মিডলে থাকে, ইন্ডিপেন্ডেন্ট, তারাই আসলে শেষ পর্যন্ত ডিসাইড করে। সেই দৃষ্টিকোণ থেকে অ্যারিজোনা নেভাডার যে বেল্ট, সেখানে মার্ক ক্যালি আমার দৃষ্টিতে খুবই উপযুক্ত একজন ক্যান্ডিডেট। তিনি অ্যারিজোনাতে কিছু কন্ট্রিবিউট করবেন, নেভাডাতে করবেন। তার সাউদার্ন ক্যান্ডিডেট হওয়ার কারণে, তিনি নভোচারী হওয়ার কারণে, তিনি একজন মানে কি বলে একজন সৈনিক হওয়ার কারণে, তার ওয়াইফ একজন আরেকজন হিরো হওয়ার কারণে তিনি আরো কিছু প্রভাব ফেলবেন।
হচ্ছে আপনার টেক্সাস এবং জর্জিয়াতে। এবং অভিজ্ঞতার দিক থেকেও তিনি বেশ এগিয়ে আছেন। অভিজ্ঞতার যদি আমরা বলি, রয় কুপার ছিলেন, কিন্তু রয় কুপারের মধ্যে জানিয়েছেন তিনি আসলে নর্থ ক্যারোলাইনা ছেড়ে আসবেন না, কারণ তার লেফটেন্যান্ট গভর্নর যিনি আছেন তিনি রিপাবলিকান এবং তিনি নানা কেওয়াস তৈরি করছেন। আমরা হয়তো প্রসঙ্গটা পাল্টে প্রফেসর ডক্টর খালেকুজ্জামান আপনার কাছে এরপরে যে বিষয়টি জানতে চাইবো সেটি হলো যে ইসরায়েল এবং লেবানন ইস্যু, এর মধ্যেই কিন্তু দক্ষিণ বৈরুতে হামলা করেছে ইসরায়েল। তারা দাবি করছে তারা হিজবুল্লাহ একজন কমান্ডারকে নিহত করতে সক্ষম হয়েছে, যদিও লেবানন এখনো সেটি সত্য কিনা সেটি প্রকাশ করেনি। এই যে নতুন একটা দিক বলা যেতে পারে যে লেবাননে হামলা করেই ফেললো, এবং আমরা দেখছি তুর্কিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, তারা হিটলারের সাথে নেতানিয়াহুকে তুলনা করছে, তারা ইসরায়েলে হস্তক্ষেপ করতে পারে বলে সেসব বিষয়গুলো বলছে। এই যুদ্ধটা নেতানিয়াহু আমেরিকা সফর করে যাওয়ার পরে যেখানে একটু কমে আসার কথা ছিল, বাড়লো কিনা? জি, অ্যাবসলিউটলি বেড়েছে। এবং নেতানিয়াহুর যে মানে অহমিকা এবং যে দম্ভ, সেইটারই বহিঃপ্রকাশ। কারণ আমেরিকা থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এখানে যাতে এসকালেটর না করা হয়, তাদের নিজেদেরকে ডিফেন্ড করার অবশ্যই অধিকার রয়েছে এবং আমেরিকা এটাকে সাপোর্ট করবে। আমেরিকার রাজনীতিতে ইসরায়েল বিরোধী রাজনীতি করে কেউ এখানে পার পাবে না, ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, সেটা আমরা জানি। কিন্তু আপনি এক্সেসিভ গিয়ে এই যে লেবাননে হিজবুল্লাহদের যে কমান্ডার, এটা কমান্ডারের নাম হচ্ছে ফুয়াদ শুকরকে হত্যা করার প্রয়াসে যে বমিংটা করলো, সেখানে আলটিমেটলি কি হয়েছে জানা যায়নি। কিন্তু লেবাননের যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা এটার পাল্টা জবাব দিই, এবং এর ফলশ্রুতিতে যুদ্ধটা আর একটু প্রসারিত হওয়ার সম্ভাবনা। এবং প্রসারিত হলে পরে আমরা যেটা বুঝতে পারি, এই যুদ্ধ আসলে ইসরায়েলের মানুষেরা চায় না। ইসরায়েলি কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু অনেক বেশি আনপপুলার, তিনি টিকে আছেন শুধু যুদ্ধটাকে সেটার কারণেই হয়তো তিনি যুদ্ধটাকে ওইদিকে নিয়ে যাচ্ছেন। আদারওয়াইজ আমেরিকার সে অর্থে সাপোর্ট নেই, আর হচ্ছে যে অন্যান্য যারা ইউরোপিয়ান যে নেটোর মৈত্রী তাদেরও তেমন সাপোর্ট নেই। ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে একটু জানবো, নেতানিয়াহু সফর করে গেলেন, তিনি কামালা হ্যারিস, বাইডেন, ট্রাম্প সবার সাথে বৈঠক করলেন, কংগ্রেসে ভাষণ দিলেন, সব জায়গা থেকে মূলত তাকে সিজফায়ারের বিষয়টি বলা হয়েছে, যদিও তিনি বলছিলেন আরো অস্ত্র দাও, আমি তাহলে যুদ্ধ তাড়াতাড়ি থামাবো, দ্রুত শেষ করব। এই যে গিয়েই তিনি আবার যুদ্ধটা বাড়িয়ে তুললেন, এটা কি আমেরিকানদের একটা ব্যর্থতা কিনা আমেরিকান রাজনীতির? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে নেতানিয়াহু মোটামুটি শিওর ছিলেন যে আপনার নেক্সট এই 2024 ইলেকশনে ট্রাম্প জিতবেন এবং বাইডেন হারবেন, এবং উনি ঠিক আসার দুই দিন আগে কামালা হ্যারিস আপনার পদপ্রার্থী হলেন, এবং সেখানে একটা নতুন উদ্দীপনা দেখা গেল। এবং এখন কিন্তু মনে হচ্ছে যে কামালা হ্যারিসের সাথে কামালা হ্যারিসের ভালো সম্ভাবনা আছে, আমি বলবো 50% বেশি সম্ভাবনা আছে জিতার। হ্যাঁ, এবং এখনো তো সময় বাকি আছে। তো এখন যে জিনিসটা হিসাবের মধ্যে ছিল, ওনারা ধরে রেখেছিলেন যে ট্রাম্প যদি নির্বাচিত হন তাহলে ইসরায়েল মোটামুটি যা করতে চাইবে সবই ট্রাম্প রাজি হবে। এখন সেই জিনিসটার একটা সংশয় চলে এসছে যদি কামালা হ্যারিস জেতেন, কারণ কামালা হ্যারিসের মানে একটু আগে যেটা প্রফেসর খালেকুজ্জামান বললেন যে ইসরায়েল বিরোধী আন্দোলন মানে কোনো পলিটিক্স আমেরিকায় সম্ভব না, তারপরও কামালা হ্যারিস অল্প খুব মৃদু স্বরে সিজফায়ারের কথা বলেছেন, সেটা নিয়ে ইসরায়েলের তীব্র আপত্তি আছে। তবে সবচেয়ে বড় যেটা হিসাব তিনি যে কোনো মূল্যে এই যুদ্ধটাকে উনি প্রসারিত করতে চান, এবং উনার যেটা আসল উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকাকে খুব অ্যাক্টিভ ভাবে এই যুদ্ধে, আমেরিকা অলরেডি এই যুদ্ধের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এটাকে একদম অ্যাক্টিভ ভাবে নিয়ে যেতে চান, এবং উনি কিন্তু নানাভাবে এটাকে ইনস্টিগেট করছেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Even যেটা পাল্টা জবাব দিয়েছেন যে ইসরায়েলের দ্রুজ আপনার অধিবাসী মারা গেছে লেবাননের হামলায়, সেটা কিন্তু আপনার হিজবুল্লাহ বলেছে যে এটা তারা করেনি। তখন আমরা সত্যি মিথ্যা জানি না, কিন্তু মোট কথা যে নেতানিয়াহু ওই এলাকায় একটি হামলা করেছিল, কিন্তু ঠিক মানে যে জায়গাটিতে 12 জন শিশু মারা যাওয়ার কথা বলা হচ্ছে সেটি তারা করেনি বলে বলছে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। বাংলাদেশে গত 2 সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছে, যে আন্দোলনে এতদিন পর্যন্ত দেশের ভিতরেই অনেক কিছু ঘটছিল। আজকে আমরা যেটি দেখলাম, ইন্টারন্যাশনাল লেভেলে নানা ধরনের প্রতিক্রিয়া তীব্রভাবে আসা শুরু হয়েছে। বিশেষ করে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী
মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ তারা পেয়েছে। এই ধরনের একটি স্টেটমেন্ট এবং এই ধরনের কথা বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টও তারা বলছে, তারা আন্দোলনকারীদের সহযোগিতার বিষয়ে বলছে। ইন্টারন্যাশনাল জায়গা থেকে যখন এই কথাগুলো আসে তখন সেটি বাংলাদেশ সরকারের জন্য, এমনিতেই সরকার পরিস্থিতি সামাল দিতে গিয়ে নানা চাপে আছে, কিন্তু যখন এইসব বড় জায়গা থেকে বিষয়গুলো আসে তখন কি সেটি বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি করলো, নাকি এটাকে আমলে নেওয়ার কোনো দরকার নেই? প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে প্রথমে শুনবো। জি, ডেফিনেটলি আপনি যে সংস্থাগুলির কথা বললেন তারা তাদের যে সমালোচনা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই প্রণিধানযোগ্য। কারণ জাতিসংঘের কথাই যদি ধরেন, জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী, সেটার থেকে আমাদের দেশ অনেক লাভবান হয়, আমাদের সোলজাররা অনেক লাভবান হয়। অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু। এখানে জাতিসংঘকে আপনি পাশ কাটিয়ে গিয়ে খুব বেশি কিছু করতে পারবে বাংলাদেশ, করতে পারা উচিত বলে আমি মনে করি না। সুতরাং এটাকে তাদের আমলে নেওয়া উচিত। তারপরে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস, এই দুটো জায়গার সাথে বাংলাদেশের যে মূল বাণিজ্যের প্রায় সিংহভাগই হচ্ছে আপনার রেডিমেড গার্মেন্টসের ইউরোপ এবং আমেরিকার সাথে, এবং ইউরোপ এবং আমেরিকাকেও খেপিয়ে দিয়ে তারা খুব বেশি এগোতে পারবে বলে আমার মনে হয় না। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে যে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে তাদেরকে সমালোচনা করেছে এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে এবং বলেছে যে এগুলি এই মুহূর্তে এগুলি বন্ধ করতে হবে, হত্যাযজ্ঞ, স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে হবে, ইউনিভার্সিটি খুলে দিতে হবে, ইন্টারনেট পুনর্বহাল করতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনার সরকার অনেক চাপের মুখে রয়েছে। এবং একটু যদি আমি ঘুরিয়ে বলি, আনফর্চুনেটলি শেখ হাসিনার সরকারও কিন্তু অনেকটাই হচ্ছে ইয়ের মতো, ওই যে নেতানিয়াহু সরকারের, তারাও চায় যে এক ধরনের দমন পীড়ন এগুলির মাধ্যমে তারা ক্ষমতায় থেকে যাবে। এবং তাদের পেছনে মূল শক্তি হচ্ছে আসলে ভারত। ইসরায়েলের পেছনে যেমন আমেরিকা, তেমনি ইউএস, বাংলাদেশের পেছনে হচ্ছে ভারত। অন্যরা কি মনে করলো এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত কি মনে করে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ভারতের একটি চ্যানেল আমি দেখছিলাম, যেটা হচ্ছে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় চলে, সেই চ্যানেল থেকেও আজকেই প্রথম, কারণ আজকে জানেন আপনাদের বাংলাদেশের যে আন্দোলনটা আজকে নতুন করে আবার তারা দিয়েছে। আজকে বাংলাদেশে আপনি যদি ফেসবুকে যান, সবখানে দেখবেন সবার যে মানে প্রোফাইল লাল করেছে, এটা হচ্ছে একটা সংহতি হিসাবে। এই সংহতি হিসাবে আমার পাঞ্জাবি আজকে লাল, আপনি দেখতে পাচ্ছেন। আমি মনে করি যে ভারত যদি এদেরকে সমালোচনা করে, যেটা আজকে করেছে প্রথমবার, যে শেখ হাসিনা নিজের মানুষের উপর এরকম কুলিগালা করবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায়। এটার অন্য পন্থা বুঝতে পেরেছি। আপনার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো পরিস্থিতিকে চাপের মুখে, তিনি যদি বুদ্ধিমান হন তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি রেকটিফাই করবে তার সমস্ত যে পদক্ষেপ নিচ্ছে। আদারওয়াইজ তার জন্য অনেক সময় সামনে অপেক্ষা করবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সাথে একমত কিনা? কারণ এর আগে আমরা দেখেছি নির্বাচন ইস্যুতে কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল সংস্থাগুলো খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার অবস্থানে অটল আছেন, তিনি তার মতো করে চলছেন। এখন দেশের ভিতর থেকে তো নানা কথা হচ্ছে, পাশাপাশি এইসব সংস্থার স্টেটমেন্টগুলো পরিস্থিতিটাকে আসলেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সবার তো আসলে একটাই চাওয়া যে পরিস্থিতি শান্ত হয়ে আসুক, স্বাভাবিক হয়ে আসুক। সেটাকে স্বাভাবিক করবে কিনা? আমি প্রফেসর খালেকুজ্জামানের সাথে অবশ্যই একমত, এবং এটার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই। আমি যখন শাটডাউনের সময় কোনো খবর পাচ্ছিলাম না, আমি ইউটিউবে অনেক আপনার ইন্ডিয়ান যারা বিশ্লেষণ করছে, কিন্তু তারা সরকার পক্ষের না, তারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তাদের নিজেদের ব্লগ আছে, সেগুলো শুনছিলাম। এই প্রথমবারের মতো, আমি আগে কোনোদিন কোনো ইন্ডিয়ান অ্যানালিস্টের বাংলাদেশের নিয়ে কোনো কথা শুনিনি, এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম তাদের অ্যানালিসিস কিন্তু খুবই আপনার মানে ব্যালেন্স, এবং হাসিনা সরকারের অনেক সমালোচনা আমি শুনেছি, যেটা আমি খুব অবাক হয়ে শুনেছি। এখন আপনার প্রশ্নটির উত্তর দেই, যেটা বাংলাদেশ নির্বাচনের সময় আমার কাছে মনে হচ্ছে টাইমিংটার কারণে শেখ হাসিনার গভর্নমেন্টের উপর অত চাপ আসেনি, কিন্তু কারণ তখন আপনার এই ইউক্রেন ওয়ার, ইসরায়েল, এসবে আপনার আমেরিকা, সারা বিশ্বের আপনার দৃষ্টিটা অন্যদিকে ছিল। তখন আপনার বাংলাদেশ তো মানে ওই সমস্ত দেশের সাথে আপনি যদি গুরুত্ব চিন্তা করেন, বাংলাদেশের জিও পলিটিক্যাল গুরুত্ব
মানে ইউক্রেনের সমানও না, ইসরায়েলের সমানও না, সেজন্য তারা তখন ওইখানে ওই পরিমাণ চাপ দেয়নি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা ভিন্ন কথা, কারণ এখন যে জিনিসটা হচ্ছে সেখানে আমরা একদম কি বলবো মানে একদম এরকম সহিংসতা নিজের দেশের সাথে করা, মানে শুধু বাংলাদেশ কি বিশ্বের ইতিহাসেও মানে এটা নজিরবিহীন। তারপরে যেভাবে করে বিচারবিহীন ভাবে ধরে মানুষকে নিয়ে দেওয়া হচ্ছে, আর মৃতের সংখ্যা এখনো আমরা জানি না। মানে এখানে কি বলবো, মানে এটা এখন বলতে গেলে, বিস্তৃত বলতে গেলে এটা শেষ হবে না। মানে এটা খুবই খুবই দুঃখজনক এবং খুবই আপত্তিজনক, এবং কোনো গভর্নমেন্টই এই ধরনের আপনার সহিংসতা করে টিকে থাকতে পারবে না। হয়তো এই মুহূর্তে হয়তো পতন নাও হতে পারে, কিন্তু যেমন আপনার আমরা দেখেছি যখন কিশোররা আপনার রাজপথে আপনার নেমেছিল, আপনার তারা সড়ক পরিবহনের বিষয়ে নেমেছিল, সেটি করতে বাধ্য হয়েছিল, মন্ত্রীও পদত্যাগ করতে হয়েছিল। তারপর 2018-এ এই কোটা আন্দোলন একটার থেকে একটা কিন্তু এসকেলেট করতে, যদি এই মুহূর্তে শেখ হাসিনার গভর্নমেন্টের পতন নাও হয়, এটা কিন্তু একটা অনেক বড় এসকেলেশন। আমার কাছে মনে হয় যে যদি গভর্নমেন্ট পুরোপুরি কোনো নেগোসিয়েশনে না আসে, হ্যাঁ, তাহলে এটা কোনোভাবেই তারা এটাকে মানে তারা টিকে থাকতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত আপনি যদি শেখ হাসিনা এবং বিভিন্ন মন্ত্রী তাদের কথা শুনে, তাদের কিন্তু তারা এখন পর্যন্ত দোষারোপ করে যাচ্ছে শিবির জামাতকে, কিন্তু কোনো প্রমাণ উপস্থিত করেনি। হ্যাঁ, প্রমাণটা উপস্থিত করা খুবই জরুরি। আর প্লাস আপনি যদি মৃতের যারা মারা যাচ্ছে তাদের দেখেন, সেখানে কিন্তু কোনো বিএনপি কর্মী বা শিবির কর্মী, জামাত কর্মী আমরা দেখছি না, এটা সব ছাত্র। তারপর কিভাবে নৃশংস আপনার রবার্ট বুলেট দিয়ে চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে, মানে এগুলো তো খুবই খুবই ন্যাক্কারজনক ঘটনা। কাজে আমার কাছে মনে হয় না যে এই অবস্থা থেকে মানে কোনোভাবে এই গভর্নমেন্টের পরিত্রাণ আছে, যদি না তারা তাদের মানে সমস্ত কর্মসূচি আপনার বদলায়। কিন্তু এখন পর্যন্ত তারা যে সমস্ত কথা বলছে বা কার্যক্ষেত্রেও যারা, আপনার কাছে মনে হচ্ছে যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে সেগুলো পুরোপুরি সঠিক স্টেপ হয়তো নয়, এখন পর্যন্ত সঠিক না, এটা একেবারে বিপরীত। হ্যাঁ, এটাতে আরো বিপরীত হচ্ছে। এটাতে আপনার এভাবে করে দমন করা যাবে না। যতই আপনার অ্যারেস্ট, আপনি কত মানুষকে অ্যারেস্ট করবেন? প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, আমরা একেবারে শেষ দিকে আছি, আপনার কাছে জানবো যে যেটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন যে স্টেপগুলো তার কাছে মনে হচ্ছে যেটি সমাধানের পথে হাঁটার জন্য যা যা করা দরকার সরকার সেটি করতে ব্যর্থ হচ্ছে, উল্টো নতুন করে বিভিন্ন রাজনৈতিক কাদা ছড়াছড়ি, রাজনৈতিক নিষেধাজ্ঞা সেগুলো তো নতুন করে যোগী হচ্ছে। বুধবার জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে নির্বাহী আদেশে, কিন্তু মূল যে বিষয়টি আমরা হয়তো ফোকাস করতে পারছি কিনা সেটি হলো যে এই যে ছাত্রদের বিরুদ্ধে একদিকে বলা হচ্ছে যে আলোচনা সমঝোতা, অন্যদিকে গণগ্রেপ্তার নির্যাতন সেগুলো চলছে, ছাত্রদের বিক্ষোভ চলছে। তাহলে দুপক্ষই যদি আসলে এই ধরনের আচরণ করতে থাকে আগামী 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে, এখন যেহেতু কারফিউ চলছে, সমাধানের কোনো আশা দেখছেন কিনা? সমাধানের আসলে আমি ডক্টর মেহনাজ মোমেনের সাথে 100% একমত। কারণ হচ্ছে যে পদক্ষেপগুলি সরকার নিচ্ছে এগুলি তো আসলে সঠিক পদক্ষেপ না। সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে জিনিসটাকে ডিএসকেলেট করার জন্য, টেম্পারেচারটাকে নিচে নামিয়ে আনার জন্য। আপনারা জানেন যে যেই দাবিগুলো নিয়ে আন্দোলন স্টুডেন্টরা করেছিল এগুলি খুবই যৌক্তিক এবং সামান্য একটা দাবি, তখন তারা এই জিনিসটাকে সঠিক গুরুত্বই দেয়। তারা বরং উল্টা খুব ধরনের মানে আমরা সেই বিষয়গুলো জানি। এখনকার পরিস্থিতি যদি সংক্ষেপে, এখন পরিস্থিতিতে আমি মনে করি এই মুহূর্তেই যেটা প্রয়োজন সরকারকে ডিএসকেলেট করে তাদেরকে সিনসিয়ারলি নমনীয় হতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে এই সমস্যার সমাধান করতে চায়, এবং এরকম তাল বাহানা না করে যে ছাত্র যারা আর কি সমন্বয়ক তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে মানে অস্ত্রের মুখে তাদেরকে বিবৃতি দেওয়া, এগুলো মানুষ এত বোকা না যে জিনিসগুলো বুঝতে পারে। নাটকীয়তা নয়, আন্তরিকতা এখন বেশি কাম্য। নাটকীয়তা আছে, আন্তরিকতা বেশি কাম্য। আমি শুধু একটা কথা যোগ করতে চাই যে শিশু হত্যা আমরা দেখছি যে ছাদের মধ্যে 6 বছরের শিশুটি মারা গেল, সেখানে বলছে যে এটা তৃতীয় পক্ষের গুলিতে। তৃতীয় কোন পক্ষ, মানে কার সাথে অস্ত্র ছিল? এখানে আপনার ওদেরকে স্বীকার করতে হবে, এটাকে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এটা আমরা তো এই পর্যন্ত 4-5 জন শিশুর কথা জানি। এটা মানে এটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা তো একটা অগ্রহণযোগ্য। এটা তো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, এটা কিভাবে করে সত্যটা তুলে ধরতে হবে। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে আবু সাইদকে গুলি করে মারা হচ্ছে, সেখানে পুলিশের এজাহারে লেখা হচ্ছে অন্য কিছু, সেটা হবে না। সত্যটাকে তুলে ধরে জাতির সামনে এবং আন্তরিকতা নিয়ে এই পরিস্থিতির সামাল দিতে হবে।
প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মতামত আপনাদের কাছ থেকে পেয়েছে এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।